স্বাগত একাত্তর সংযোগে সাথে আছি আমি ঝুমুর বাড়ি। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলবো স্বাস্থ্যসেবা প্রসঙ্গে। সর্বশেষ আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী ঢাকায় বসবাস করছে 1,02,00,000-এর বেশি মানুষ, যেখানে বস্তিবাসীর সংখ্যা প্রায় 8,84,000। বসবাসযোগ্য শহরের তালিকার তলানিতে রয়েছে ঢাকা। স্বাস্থ্যসেবা খাতেও অনেক পিছিয়ে। বড় বড় হাসপাতাল, ক্লিনিক থাকলেও নগর কাঠামোর তলানিতে থাকা নিয়ে নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। সিটি কর্পোরেশন অর্ডিন্যান্স 1983-তে প্রাথমিক স্বাস্থ্যসেবার কথা বলা হয়েছে সিটি কর্পোরেশন বা নগর এলাকায় স্বাস্থ্যসেবার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। তাই শহরাঞ্চলে সকলকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে স্থানীয় সরকার বিভাগের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসের ডেলিভারি প্রজেক্ট। কি এই প্রকল্পের লক্ষ্য? শহর এলাকাগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমানে কি কি সুবিধা রয়েছে এই প্রজেক্টের আওতায়, এসব নিয়ে আজ কথা বলবো এবং আমাদের একাত্তর সংযোগে অতিথিরাও যুক্ত হবেন। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান, প্রকল্প পরিচালক, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্প 2-এর পর্যায়ে রয়েছে এটি, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, শিক্ষক, পপুলেশন সায়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সদস্য, পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবায়দুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা সকলকে স্বাগত জানাতে চাই একাত্তর সংযোগে, এবং আজকে সংযোগে সকলেই আমার সাথে রয়েছেন। আমরা যেটি দেখছি যে শহরে স্বাস্থ্যসেবার কিন্তু কোনো ঘাটতি নেই, বা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সকলের জন্য আমরা হাসপাতালের কোনো কমতি নেই। সেটি যদি সরকারি হাসপাতাল হয়, তার আশেপাশে রয়েছে অনেক বেসরকারি হাসপাতাল, আর মোড়ে মোড়ে হাসপাতাল সবই রয়েছে এখন। কিন্তু তারপরও কোথায় যেন একটা প্রশ্ন থেকে যায় যে সাধারণ প্রান্তিক মানুষের জন্য আমরা কি স্বাস্থ্যসেবা দিচ্ছি। আমরা সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্ট, এটি কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং কাজ করছে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য। সেই প্রকল্পের প্রকল্প পরিচালক আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমরা প্রথমেই শুরু করতে চাই আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান, এই প্রকল্প সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ ঝুমুর বাড়ি আপনার উপস্থাপনার জন্য। দেখুন, আপনি জানেন যে মহান মুক্তি সংগ্রামের মাধ্যমে প্রায় 30 লক্ষ মানুষ তাদের জীবন উৎসর্গ করেছে, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিলিয়েছে, এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে 1971 সালে 16 ডিসেম্বর, আজকে এই বিজয়ের মাসে 1971 সালে আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করেছি। তো একটা স্বাধীন দেশের মানুষের প্রত্যাশা থাকে তাদের সকল মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো যাতে রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হয়, এবং সেই আকাঙ্ক্ষা থেকে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে সংবিধান প্রণয়ন করেছেন, সেই সংবিধানের 15তম অনুচ্ছেদে পরিষ্কার বলে দেওয়া আছে যে রাষ্ট্র জনগণের মৌলিক যে 5টা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, সেটি নিশ্চিত করবে। এবং তার জন্য কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা একটা মৌলিক অধিকার, এটা নিশ্চিত করার জন্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় তারা ম্যান্ডেটেড মিনিস্ট্রি হিসেবে এটা সবাই অভিহিত এবং সবাই এটা জানেন। কিন্তু ওই সংবিধানের 59 অনুচ্ছেদে বলা আছে যে প্রত্যেক প্রশাসনিক কাঠামোতে একটি স্থানীয় সরকারের ব্যবস্থাপনা থাকবে, এবং এই স্থানীয় সরকার কাঠামোর মধ্যে তারা স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ এবং সেটি বাস্তবায়ন করবেন। এবং 2009 সালে আমাদের যে সিটি কর্পোরেশন আইন 2009 এবং পৌরসভা আইন 2009, সেখানে বলে দেওয়া হয়েছে যে সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের দায়িত্ব এটা লোকাল গভর্নমেন্ট ডিভিশন, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন একটা জিনিস শুধু বুঝতে হবে যে আমাদের গ্রামাঞ্চলে, বিশেষ করে রুরাল এরিয়াতে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এবং আপনি সেকেন্ডারি লেভেল যে স্বাস্থ্য ব্যবস্থা, টারশিয়ারি লেভেল, এগুলো কিন্তু খুব সুসমন্বিত আছে। আপনারা জানেন যে বিয়ন্ড অফ ইউনিয়ন পরিষদ আমাদের কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের ইউনিয়ন পর্যায়ে যে ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র আছে, সেখানে যে 3 তলা ভবন, সেখানে কিন্তু সাইমালটেনিয়াসলি প্রাইমারি হেলথ কেয়ার এবং আপনার রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ার এটি সাইমালটেনিয়াসলি দেওয়া হয়। আমাদের যে সকল জেলা হসপিটাল আছে, আবু জামিল ফয়সাল ভাই এখানে বিশেষজ্ঞ আছেন, আপনারা জানবেন যে আমাদের এই 64টা জেলার মধ্যে প্রায় 46টা জেলায়
এই কোভিড প্যান্ডামিকের সময় প্রায় 46টি জেলায় এখানে অক্সিজেন সিস্টেম সহ আইসিইউ কিছু চালু করা হয়েছে এবং এখানে টারশিয়ারি লেভেল সেবা পর্যন্ত দেওয়া হয়। তার মানে গ্রামাঞ্চলে বা জেলা পর্যায়ে এই স্বাস্থ্য সেবা ব্যবস্থা খুব সুসমন্বিত। কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয় যে শহরাঞ্চলে বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন সহ আমাদের যে 12টি সিটি কর্পোরেশন আছে, এই সকল এলাকায় যে সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের যে হসপিটাল বা আমাদের মেডিকেল কলেজ যেগুলি আছে, এগুলোতে সবই টারশিয়ারি লেভেল হসপিটাল। এবং আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হসপিটাল, আমাদের সরওয়ার্দী হসপিটালে যদি যান, তাহলে দেখবেন যে এখানে যে সকল লোকজন চিকিৎসা নিতে এসেছেন, এরা সবাই বিশেষায়িত চিকিৎসার জন্য এসেছেন এবং এদের প্রায় 60 থেকে 70% এসেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে। সুতরাং তারা সবাই যদি ওই ঢাকা মেডিকেল কলেজ অথবা মুগদা জেনারেল হসপিটালে যদি ভিড় করে, আর আমার এই ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী সকল মানুষ যদি তাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ সকল সেবার জন্য ওই মেডিকেল কলেজগুলিতে ভিড় করে, তাহলে সেখানে নিয়োজিত ডাক্তার, নার্স, প্যারামেডিক যারা আছেন তাদের পক্ষে কিন্তু এই সেবা দেওয়া সম্ভব হবে না। এই সমস্যা দূর করার জন্যই আমাদের লোকাল গভর্নমেন্ট ডিভিশন 1998 সাল থেকে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এই শহরাঞ্চলে বসবাসকারী জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবাটাকে আলাদা করার জন্য যে লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন আমাদের সিটি কর্পোরেশন এবং পৌরসভা আছে, তাদের মাধ্যমে এই সেবাটা প্রদানের জন্য আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট এই প্রজেক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানবো আমরা। আসলে প্রজেক্টের একেবারে আদ্যপান্ত আপনার কাছ থেকে শুনছিলাম, ইতিহাস শুনছিলাম, কিন্তু প্রজেক্ট সম্পর্কে আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো। আমাদের সাথে আবু জামিল ফয়সাল রয়েছেন। আবু জামিল ফয়সাল, এই যে প্রজেক্টের কথা বলছেন, যেটি কিনা শুধুমাত্র আরবান এলাকায় অর্থাৎ শহর অঞ্চলে যে সকল প্রান্তিক মানুষ রয়েছেন তাদেরকে প্রাইমারি সেবা দেওয়ার জন্য এই প্রজেক্টটি চালু করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এতে যারা আসলে বিশেষায়িত সুবিধা নিতে পারে না বা বিনামূল্যে সুবিধার সুযোগটি পায় না, তারা কতটুকু উপকৃত হচ্ছে? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। প্রথমেই বলে নেই যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট, এটা কিন্তু সব শহরে কিন্তু অবস্থান নাই, মানে সব শহর অঞ্চলে এটার এই প্রজেক্টের কার্যক্রম চলছে না। এটা বিশেষ কিছু জায়গাতে এবং সিটি কর্পোরেশন গুলাতে মেইনলি, এবং তারপরেও এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে চলছে। প্রজেক্টের বিভিন্ন রকম ভাবে এটার মানে ঢেলে সাজানো হয় ওইখানকার স্থানীয় অবস্থার পরিপ্রেক্ষিতে। তো এটা আমরা যদি বলি যে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের মানে এইটা একটা প্রজেক্ট সব জায়গার জন্য, সব শহর অঞ্চলের জন্য যদি হতো তাহলে এক কথা ছিল। এখন দেখেন আমাদের শহর অঞ্চল বলতে আমাদের কিন্তু সব উপজেলা হেডকোয়ার্টার গুলা শহর অঞ্চল হয়ে গেছে, সেইখানে পৌরসভা হয়ে গেছে। এবং শুধুমাত্র ঢাকা নর্থ আর ঢাকা সাউথ সিটি কর্পোরেশন তো না, এরকম বড় বড় আরো তো 12টা জায়গা আছে। তো আমাদের এখন চিন্তা করতে হবে যে উনি যেটা বলছিলেন, আলাউদ্দিন ভাই যেটা বলছিলেন, ঠিকই বলছেন যে এটা অবস্থার পরিপ্রেক্ষিতে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্টের লোকাল গভর্নমেন্ট ডিভিশনটা এই প্রকল্পটা মানে বাস্তবায়ন করতেছে সেই 1998 সাল থেকে। কিন্তু বাস্তবায়ন করতেছে কিন্তু এনজিওদের মাধ্যমে। এইখানে কিন্তু লোকাল গভর্নমেন্টের ওই ধরনের কোনো সিস্টেম নাই বা ওই ধরনের কোনো কাঠামো নাই যে তারা নিজে স্বাস্থ্য সেবাটা দিবে। তারা কিছু এনজিওদেরকে কন্ট্রাক্ট করছে সবগুলো জায়গাতে, প্রায় একটা জায়গা ছাড়া, মানে চট্টগ্রাম ছাড়া, মানে সেখানে এই সেবাটা দেওয়ার জন্য ওই এনজিও গুলা নিয়োজিত। তো এখন এনজিও তো তাদের নিজেদের অবস্থায়, তাদের নিজেদের বিবেচনায় যেটা ভালো সেটা করতে চেষ্টা করে। তো আমাদেরকে মানে প্রথমেই তাহলে এখন বুঝতে হবে যে লোকাল গভর্নমেন্ট ডিভিশনের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এনজিওদের সঙ্গে একটা মানে চুক্তিতে গেছে। এই চুক্তিটা যদি মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সঙ্গে করত, কেননা ওই যে আলাউদ্দিন ভাই যেটা বলছিলেন, আমাদের প্রত্যেকটা শহরেই বিশাল বিশাল প্রতিষ্ঠান রয়ে গেছে, আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্র রয়ে গেছে। সেই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, প্রায় ডিস্ট্রিক্টে এখন মেডিকেল কলেজ হয়ে গেছে, বিশেষায়িত হাসপাতাল আছে। তো আমাদের ওই সব হাসপাতাল গুলাতে প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য কোনো জায়গা নাই। মানে আউটডোরে যেই যায়, আউটডোরে প্রথমে যাবে, আউটডোরে গেলে পরে
তার যেসব মানে বিশেষ সমস্যা আছে সেই সমস্যারও ব্যবস্থাপনা ওখান থেকে দেওয়া হয় কোনো একটা কনসালটেন্টকে বা কোনো একজন কাছে রেফার করে দিয়ে, বা প্রাইমারি হেলথ কেয়ারের যদি হয় জ্বরজারি সর্দি কাশি ওইটারও চিকিৎসা দিয়ে দেওয়া হয়। তার মানে হলো যে মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের এই প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে ব্যবহার করার একটা সমঝোতায় আসা উচিত ছিল মিনিস্ট্রি অফ লোকাল এবং গভর্নমেন্ট। আরো যে কয়েকটি বিষয় আপনি বলছিলেন যে সব জেলাগুলোতেই এই আর সব শহর অঞ্চলগুলোতে এটির আরো বিস্তৃতি ঘটানোর দরকার রয়েছে, এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন যে সরকারের অন্য প্রজেক্টগুলোর সাথে সমন্বয় করে যেন সকল মানুষ এটি সুবিধা পায় এবং বিশেষায়িত সুবিধাও এর মধ্যে নিয়ে আসা যায়। আমাদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবাইদুর রহমান রয়েছেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আপনাদের নিয়ন্ত্রণেই, আপনি উত্তরটা দেখেন, দক্ষিণেও একজন রয়েছেন, আপনারাই এই কাজটি করে থাকেন। আমরা একটু জেনারেলি শুনে নিতে চাই আপনার কাছ থেকে যে কি ধরনের সুবিধা একজন সাধারণ প্রান্তিক মানুষ, একজন রিকশাওয়ালা, একজন বাস ড্রাইভার অথবা একটি বাসার হোমমেড করেন যিনি, সেই কাজের লোকটিও কি ধরনের সুবিধা বিনামূল্যে অথবা স্বল্প পয়সায় পাবেন? জি, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ আমরা এতক্ষণ শুনছিলাম আমরা যে নগর স্বাস্থ্য সেবা যেটা দিয়ে থাকি, আমাদের কিন্তু 5টি আমার যদি আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথাটা বলছি, আমাদের 5টি মাতৃ সদন কেন্দ্র রয়েছে, আর আপনার 24টি রয়েছে আমাদের হলো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। প্রত্যেকটাতেই কিন্তু আপনার ডক্টর আছে এবং আপনার নার্স আছে, প্যারামেডিক আছে, নিজস্ব কাঠামো রয়েছে। এবং আপনার যে আমি যে এগুলোর মাতৃ সদন কেন্দ্রগুলোর কথা বলেছি, সেগুলোতে কিন্তু আপনার গাইনোকোলজিস্ট রয়েছেন, চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন, এবং আপনার অর্থাৎ সমন্বিতভাবে মা ও শিশু কেন্দ্রিক অর্থাৎ ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোভাইড করা হচ্ছে এই সমস্ত কেন্দ্রগুলো থেকে। এবং প্রত্যেকটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে এই সেবাটাকে কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি। কারণ আপনি দেখুন যে যে আমাদের সমাজের সবচেয়ে ভালনারেবল কারা, এখানে নারীরা এবং শিশুরা, যার জন্য আমরা এই সেবাটাকে প্রায়োরিটি দিয়ে এই সমস্ত কেন্দ্রগুলোর মাধ্যমে সেবাটা প্রদান করা হচ্ছে। এবং এখানে আমরা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীকে মাথায় রেখেই তাদের অ্যাফোর্ডেবল মিনসের ভেতরে, তাদের রিচের ভেতরে, যাতে করে তারা সেবাটা নিতে পারে কার্যকরভাবে, সেই জন্যই কিন্তু এই সেবা কাঠামোটাকে তৈরি করা হয়েছে। আমি একটা সিম্পল উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একজন মা যখন গর্ভবতী মা, সে যখন অ্যান্টিনেটাল চেক আপ করছে মাত্র 50 টাকা দিয়ে, সে কিন্তু একটা কার্ড করতে পারছে এবং সে দেখাতে পারছে একজন গাইনোকোলজিস্টকে। এরপরে যখন সে ভর্তি হচ্ছে, তার যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে ফুল প্যাকেজ জন্য তাকে মাত্র 1000 টাকা পে করতে হচ্ছে। আর যদি তার সিজারিয়ান অপারেশন দরকার হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে একটা টোটাল প্যাকেজ হিসেবে তাকে যে হসপিটাল স্টে, তারপরে তার মেডিসিন, ওটি চার্জ, সার্জনের চার্জ, সমস্ত কিছু মিলিয়ে মাত্র তাকে 10 থেকে 11,000 টাকা পে করতে হয়, যেটা কিন্তু অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আমরা এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রোভাইড করছি। পাশাপাশি আরেকটি জিনিসও রয়েছে, অর্থাৎ আমাদের যতজন এই সেবা গ্রহীতা রয়েছে তার 30%কে, অর্থাৎ আমার প্রতি 100 জনের 30 জনকে, যারা আলট্রা পুয়ার অর্থাৎ খুবই দরিদ্র, তাদেরকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত চিকিৎসাগুলোই প্রদান করা হয়। সব চিকিৎসা পুরোপুরি ফ্রি। বেশ অনেকগুলো মানে বলবো যে স্বাস্থ্য খাতের জন্য জরুরি বেশ কিছু প্যাকেজের কথা আপনি বললেন, যেগুলো প্রান্তিক পর্যায়ের মানুষ গ্রহণ করতে পারবে। কিন্তু এখানে তো বেশ কিছু জটিলতাও রয়েছে, যেমন আমাদেরকে বলছিলেন যে সকল সিটি কর্পোরেশনে এটি নেই। আবার খুব বেশি আমরা দেখিও না যে এটির অনেকগুলো কেন্দ্র রয়েছে, পাড়ায় পাড়ায় রয়েছে, বা ওয়ার্ডগুলোতে, সকল ওয়ার্ডে এটি রয়েছে। অর্থাৎ সেবা গ্রহীতার সংখ্যা আমরা যদি বছর জুড়ে হিসাব করি অনেক বেশি, কিন্তু মাস জুড়ে বা দিন জুড়ে হিসাব করলে সেই সংখ্যাটা খুব বেশি নয়। আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম রয়েছেন। ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম, আমরা দেখছি যে বেশ ভালো সুযোগ সুবিধা রয়েছে। আমাদের সাথে পিডি রয়েছেন, তিনিও যেটি বলছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় দিতে চান সেবা। আবার কেউ বলছেন যে না, স্বাস্থ্যের সাথে যদি এটিকে আরো যোগ করা হতো তাহলে বিশেষায়িত সেবার সুযোগ বাড়তো। আপনার মন্তব্য কি এই জায়গা থেকে? ধন্যবাদ আপনাকে। আপনি যে আলোচনাটা আজকে সম্পৃক্ত করেছেন এটি অত্যন্ত প্রাসঙ্গিক, এবং আমি বলবো যে অবশ্যই দুইটি মন্ত্রণালয়, দেখেন এই স্বাস্থ্য সেবাটা দেওয়ার জন্য দুটো মন্ত্রণালয়ের রেসপন্সিবিলিটি রয়েছে।
এবং রেসপন্সিবিলিটির পাশাপাশি 2021 সালে আর মার্চ মাসের 22 তারিখ একটি পরিপত্র কিন্তু জারি হয়েছে। সেই পরিপত্রে কিন্তু বলা আছে বাংলাদেশের নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবায় পুষ্টি ও পরিবার কল্যাণ সেবা প্রদানে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব এবং ভূমিকা এটি কিন্তু স্পষ্টভাবে ওখানে বলে দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যেটি যে অবশ্যই যদি সমন্বিতভাবে কাজটা করা যেতে পারতো তাহলে অবশ্যই ভালো হতো, এবং আমি কিন্তু এই প্রকল্পটি যেটি রয়েছে এর সাফল্য কামনা করেই কিন্তু আমি আমার মূল্যায়ন বা আমার ব্যাখ্যাটা আমি বলতে চাচ্ছি। দেখেন এখন বর্তমান বাস্তবতায় যেটি হচ্ছে আমাদেরকে কিন্তু এই প্রকল্পটি কিন্তু 1998 সাল থেকে শুরু হয়েছে এবং সে প্রেক্ষাপটে এখন চতুর্থ ধাপে রয়েছে। এখন কিন্তু পরিবর্তিত সময়ের মধ্যে বসবাস করছে আমরা। 98 সালের অবস্থা আর বর্তমান 2022-এর অবস্থা কিন্তু এক নয়। এখন যদি খেয়াল করে দেখেন নগর জনসংখ্যার আকার কিন্তু বেড়েছে। আপনি জানেন যে নগর জনসংখ্যা প্রতিনিয়তই কিন্তু বাড়ছে এবং 2040 সালের মধ্যেই কিন্তু এই জনসংখ্যা 52% কিন্তু নগরবাসী হয়ে যাবে, অর্থাৎ প্রতি 2 জনের 1 জন কিন্তু হয়ে যাবে আমাদের এই নগরে, এবং বেশিরভাগই কিন্তু মাইগ্রেন্ট বা স্থানান্তরিত যে জনগোষ্ঠী, এবং ঢাকাই হচ্ছে মূল কেন্দ্র। এখন এই জায়গায় যে ঝুঁকিপূর্ণ যে মানুষগুলো রয়েছে, যেমন ধরেন বস্তিবাসী বা প্রতিবন্ধী বয়স্ক মানুষ যারা রয়েছে, বাস্তুচ্যুত যে মানুষগুলো, আমরা এখানে কিন্তু যে প্রায়োরিটি গ্রুপগুলো তৈরি করেছি এর মধ্যে কিন্তু নতুন করে কিন্তু রিক্যাটাগরাইজ করার দরকার রয়েছে, কারণ এখানে ভালনারেবিলিটির মাত্রাটা কিন্তু বাড়ছে। এবং সেই পাশাপাশি যে এসডিজি উন্নয়নের যে লক্ষ্যমাত্রাও আমাদের যে 3 এবং 11, সেখানেও কিন্তু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু সকল বয়সী মানুষের জন্য সুস্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করার কথা বলা আছে। প্লাস বলা আছে অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ, অভিঘাত সহনশীল এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা। তো সেখানে যেখানে আলাউদ্দিন ভাই বলছিলেন যে মৌলিক চাহিদা হচ্ছে স্বাস্থ্য, এবং সেই স্বাস্থ্যটার থেকে ক্ষেত্রে যদি লোকাল গভর্নমেন্ট এবং যেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেটি রয়েছে এর মধ্যে এক ধরনের কিছু সীমাবদ্ধতা বা আমি সমস্যা বিদ্যমান নগর অবস্থায় লক্ষ্য করি। যেমন যদি ধরেন প্রথম যে সমস্যাটা আমি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই নগর স্বাস্থ্য সেবা প্রদানে এক ধরনের সমন্বয়হীনতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, যেখানে অনেক ক্ষেত্রে এটা একটা বিদ্যমান বলে আমরা লক্ষ্য করছি। দ্বিতীয়ত যেটা দেখি সেখানে হচ্ছে অপর্যাপ্ত আর্থিক বরাদ্দ রয়েছে। আপনি জানেন যে প্রাথমিক সেবা প্রদান করতে গেলে কিন্তু আপনার এখানে কিন্তু লাগবে। আজকে যে প্রকল্পটি চলমান আছে এটি কিন্তু দাতা সংস্থা নির্ভর কিন্তু এটি, তাহলে সেই জায়গাতে দেখা যাচ্ছে এখানেও যে আর্থিক যে বরাদ্দ, সিটি কর্পোরেশন তাদের নিজস্ব কোনো বরাদ্দ কিন্তু এখানে থাকে না। সেখানে মূলত দেখা যাচ্ছে যে ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখান থেকে আসার জন্য ওই পরিপত্রে বলা আছে, যদিও তাদের নিজস্ব আয় থেকে বাড়ানোর কথা বলা আছে। তৃতীয়ত যে জায়গাটি আমি বলবো, এখানে যে বস্তিবাসী, এখন যে এই শহরে যে কর্মমুখী যে মানুষগুলো, কর্মজীবী মানুষ, ভাসমান বা রাস্তায় থাকা যে জনগোষ্ঠী রয়েছে, তাদের কেন্দ্রিক যে সেবাটা এটা কিভাবে আরো জোরদার করা যায়। একইভাবে আপনি একটু আগে বলছিলেন যে দরিদ্র বা মানুষ যারা বিনা খরচে যে পাবে সেটি নির্ধারণ করার একটা স্ট্যান্ডার্ডাইজড মাপকাঠি কিন্তু তৈরি করতে হবে। আমরা অনেকগুলো চ্যালেঞ্জের কথা শুনছিলাম আপনার কাছ থেকে, এবং এই চ্যালেঞ্জগুলো কিন্তু ঘুরে ফিরে সামনেই আসছে, এবং দেখতে পাচ্ছি এই চ্যালেঞ্জগুলোর কারণে সেবাগ্রহীতার সংখ্যা হয়তোবা আশানুরূপ হয়ে ওঠেনি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরব। দর্শক আছেন একাত্তর সংযোগে এবং বিরতির পর আবারও ফিরছি আমি ঝুমুর বাড়ি। বিরতির পর আবার ফেরত এলাম একাত্তর সংযোগে। যারা সাথে রয়েছেন এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানাই। দর্শক, কথা বলছিলাম নগরে স্বাস্থ্যসেবা প্রসঙ্গে, এবং আমরা যেটি শুনছিলাম আগের আলাপে 30% মানুষকে এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। করোনা মহামারীর পর এবং বিশেষ করে এই আর্থিক মন্দার একটা সময়ে মানুষের এই স্বাস্থ্যসেবার চাহিদা বিশেষ করে প্রান্তিক পর্যায়ে আরও বেড়ে গেছে। আমরা আমাদের সাথে এই প্রজেক্টের যিনি প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান রয়েছেন। আপনার কাছ থেকে শুনতে চাই এই রেড কার্ড প্রসঙ্গে, এবং এই রেড কার্ডের সংখ্যা আরও বাড়ানো হবে কিনা, কিভাবে প্রান্তিক মানুষকে আরও বেশি বিনামূল্যে স্বাস্থ্যসেবায় নিয়ে আসার কথা আপনারা চিন্তা করছেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ একটি চমৎকার প্রশ্নের জন্য। সেটি হলো যে রেড কার্ড সিস্টেমটা করা হয়েছে কাদের জন্য? যে সকল শহরাঞ্চলে বসবাসকারী, যে সকল হতদরিদ্র জনগোষ্ঠী বসবাস করে, যারা মূলত হয়তো গ্রামের বাসিন্দা ছিল কিন্তু সেখানে তাদের নদী ভাঙনের ফলে অথবা কোনো কারণে তারা বাস্তুচ্যুত হয়েছে, সেখানে তাদের কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নাই, তখন জীবনের প্রয়োজনে বাঁচার তাগিদে তারা শহরে এসে বসবাস করে। কিন্তু যেহেতু তারা মানুষ, হিউম্যান বিং, তাদেরও অসুখ বিসুখ হয়,
এবং তাদের কোনো আউট অফ পকেট এক্সপেন্ডিচার করার কোনো ক্ষমতা নাই। তারা ইচ্ছা করলেই কোনো বেসরকারি ক্লিনিকে গিয়ে বড় কোনো খরচ করে কোনো চিকিৎসা করতে পারে না। তাদের জন্যই মূলত এই প্রকল্পটা। আবু জামিল ফয়সাল ভাই বলেছেন যে সারা দেশে নাই, কিন্তু 12টা সিটি কর্পোরেশন এবং 14টা পৌরসভায় যা আছে এটার মধ্যেও কিন্তু 1,70,00,000 জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে এবং এই টার্গেটেড পপুলেশনের আমরা একটা বেসলাইন সার্ভে করেছি। এই বেসলাইন সার্ভে করে যারাই দরিদ্র সীমার নিচে এরকম 80% জনগণকে বা উপকার ভোগীকে আমরা সিলেকশন করেছি। তাদের মধ্যে প্রতি মাসে যাদেরকে সেবা দেওয়া হবে এই সেবা গ্রহণকারী জনগোষ্ঠীর প্রত্যেক সেবার 30% সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং আর যাদের কাছ থেকে সেবা মূল্য নেওয়া হয়, যেটি আমাদের ব্রিগেডিয়ার জুবায়েদ ভাই বলেছেন, অত্যন্ত নমিনাল কস্টে। আপনারা বাইরে গেলে একজন ডাক্তার কনসাল্ট করলে 1000 টাকার নিচে যেখানে হয় না, সেখানে আমার 50 টাকা দিয়ে এটা হয়তো আমি ওইভাবে দাবি করতে পারবো না যে স্কয়ার হসপিটালে বা ইউনাইটেড হসপিটালে যিনি প্র্যাকটিস করেন সেই ডাক্তারের যে স্ট্যাটাস আর আমার ডাক্তারের স্ট্যাটাস এক না হলেও আমি যে সেবাটা দেই প্রাথমিক স্বাস্থ্য সেবা, সেখানে যে সকল ডাক্তাররা নিয়োজিত তারাও কিন্তু সরকারি মেডিকেল কলেজ অথবা বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করা, তারাও কিন্তু এক্সপেরিয়েন্স। সুতরাং আমি মনে করি যে এই রেড কার্ডের মাধ্যমে আমাদের হতদরিদ্র জনগোষ্ঠী যাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে চিকিৎসা সেবার মতো সুযোগ নাই, তাদেরকে এই রেড কার্ডের মাধ্যমে এই সেবা দিয়ে ব্যাপকভাবে তারা সুবিধা পাচ্ছে এবং এই সুবিধাটা 1,70,00,000 জনগোষ্ঠীর 80% কে আমরা সিলেকশন করেছি। তাদের মধ্যে যারাই আসবে তাদের প্রত্যেকের যতগুলি সেবা তারা নিবে তার 30% সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এটা হলো রেড কার্ডের সুবিধা। এবং এই সংখ্যাটি বাড়ানোর ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করছেন কিনা? আমরা কোনো পরিকল্পনা বলতে কি, আমি তো বেসিক্যালি সরকারি কর্মচারী, আমি তো স্থানীয় সরকার বিভাগের জয়েন্ট সেক্রেটারি। এখন সরকারের পরিকল্পনা তো আছে সবাইকে নেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেন যে আমরা যেহেতু এসডিজি গোল অর্জন করতে চাই, এটা হলো যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট চাই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করতে চাই, সেই ক্ষেত্রে সরকারের তো অবশ্যই চিন্তা আছে যে একটি মানুষও যাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়। সেই ক্ষেত্রে সরকারের পরিকল্পনায় যদি আমাদের যে সক্ষমতা আছে আমরা নিশ্চয়ই এটা আশা করতে পারি যে সরকার দেশের সকল জনগণকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রয়োজনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ করবে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ তাদের আমব্রেলার মধ্যে এই প্রাথমিক স্বাস্থ্য সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে। সেই দিনের প্রত্যাশায় আছে যেদিন সকল মানুষের আওতায় আসবে। আপনি ডক্টর আবু জামিল ফয়সালের উদ্ধৃতি দিচ্ছিলেন এবং আবু জামিল ফয়সাল, আপনার কাছ থেকে ছোট্ট একটি মন্তব্য নিতে চাই। সরকারের সক্ষমতার ঘাটতি, ইচ্ছার ঘাটতি নেই, কিন্তু সক্ষমতার ঘাটতি আছে, বাজেটের ঘাটতি রয়েছে। বর্তমান সময়ে যে যতটুকু দিয়ে এই প্রকল্পটি কি দাঁড় করানো হয়েছে সেই জায়গা থেকে আপনার মন্তব্য? এটাকে মানে বুঝতে হবে যে এই যে আলাউদ্দিন ভাই বা জুবাইদুর রহমান ভাই যা বললেন, এটা কিন্তু এই শহর অঞ্চলে এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট ওই এনজিওদের মাধ্যমে হচ্ছে। তো আমাদের যদি সক্ষমতা বাড়াতে হয় তাহলে মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট এন্ড রুরাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেটিভ, এটা পুরো মিনিস্ট্রির নাম, তার মধ্যে লোকাল গভর্নমেন্টের যে ডিভিশন তার সক্ষমতা বাড়াইতে হবে। তাকে দায়িত্ব দিতে হবে যে এনজিওদেরকে বাদ দিয়ে নিজে তুমি কিছু করতে পারো কিনা এবং নিজে তুমি কত বেশি লোককে তুমি সেবা দিতে পারো। এখন নিজে তখন তো সে করবে কি যে তখন ওই মিনিস্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সঙ্গে একটা সমঝোতায় আসবে যে আমরা মিনিস্টার অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের এইসব বিরাট প্রতিষ্ঠান থেকে সেবা নেই। আমাদেরকে ওই মৌলিক চিন্তার মধ্যে আমাদেরকে পরিবর্তন আনতে হবে এবং বেশ কিছু আমলাতান্ত্রিক পরিবর্তনের কথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ এক মিনিস্ট্রির আরেক মিনিস্ট্রির সাথে সমন্বয়ের বিষয়টি রয়েছে। আমাদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জুবাইদুর রহমান রয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের। আপনাদের এই যে বলা হচ্ছে যে সেবার পরিধি বাড়াতে হবে, সমন্বয়ের দরকার রয়েছে, বর্তমান সময়ে যতটুকু আপনারা দিতে পারছেন সন্তুষ্টির জায়গা কতখানি, এবং সেই সঙ্গে আপনাদের কাছে কি মনে হয় যে এই বাজেট বৃদ্ধির মাধ্যমেই কি শুধুমাত্র সমন্বয় করা সম্ভব নাকি আরো কিছু পরিবর্তন দরকার? চ্যালেঞ্জগুলো কি? দেখুন, আসলে আমরা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবেই কাজগুলো কিন্তু করছি সব জায়গায়, কিন্তু আমাদের এই আলোচনায় যে কথাগুলো এসছে যে আপনার শহর অঞ্চলে টার্সিয়ারি লেভেল কেয়ারটা কিন্তু খুবই ভালো আছে, কারণ এখানে সবগুলো সুপার স্পেশালাইজড হসপিটাল
সব অনেকগুলোই কিন্তু ঢাকা সিটিতে রয়েছে, কিন্তু আপনার প্রাইমারি লেভেলের যে হেলথ কেয়ারটা সেইটা কিন্তু কম্পারেটিভলি এখনো ওইভাবে কাঠামোগত উন্নয়ন বা যেইভাবে হওয়ার কথা ছিল সেরকম কিন্তু এখনো গড়ে ওঠেনি। তবে অবশ্যই আমাদের প্রচেষ্টা কিন্তু রয়েছে যে আমি যদি আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কথা ধরি, আমাদের 54টা ওয়ার্ড রয়েছে। তা আমরা কিন্তু পরিকল্পনা করছি যে 54টা ওয়ার্ডেই প্রতিটাতেই একটা করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আমাদের থাকবে এবং আমরা সেইভাবে তাদেরকে সেবা প্রদান করব এবং তাদের একটা রেফারেল হসপিটাল হিসেবে আলাদা একটা হসপিটালকে আমরা নমিনেট করব এবং সেইখানে আপনার এই পেশেন্ট গুলো এখান থেকে যারা হসপিটাল কেয়ার দরকার হবে তারা সেই হসপিটালে যে সেবাটা গ্রহণ করতে পারবে। এই মর্মে আমাদের কাজ কিন্তু চলমান রয়েছে মিনিস্ট্রির সাথে, সেই কাজগুলো কিন্তু আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ ভবিষ্যৎ জি জি আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু এখন পর্যন্ত নগর স্বাস্থ্য বলতে মূলত ম্যাটারনাল এবং চাইল্ড হেলথ কেয়ার যেটা সেটাকেই বুঝছি। পাশাপাশি অ্যাডলোসেন্ট হেলথ কেয়ার বলতেও আমরা দেখা যায় যে শুধু অ্যাডলোসেন্ট গার্লদের নিয়ে চিন্তা করছি, আবার নিউট্রিশন সার্ভিস যখন বলছি তখনও কিন্তু আমরা এক্সপেক্টিং মাদার, ল্যাকটেটিং মাদার অথবা আমরা যে কোনো গ্রোয়িং যে অ্যাডলোসেন্ট গার্ল তাদের নিউট্রিশন নিয়ে আমরা কিন্তু এখন পর্যন্ত সার্ভিসটা আমরা প্রোভাইড করছি। কারণ প্রথমে আপনাকে আমি বলেছি যে এই সমাজের ভেতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী এবং শিশু, যেটি আপনি বলছিলেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম। মঈনুল ইসলাম, আমরা তো আলোচনা শুনছিলাম, বেশ কথা হচ্ছে বাজেট বাড়ানোর, কথা হচ্ছে সমন্বয়ের এবং পরিকল্পনাও কিন্তু রয়েছে বেশ কিছু। আপনার কাছে কি মনে হয় যে ইচ্ছার তো ঘাটতি নেই, তাহলে চ্যালেঞ্জের জায়গাটা কি? আমাকে জিজ্ঞাসা করেছেন? না, আমি কথা বলছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম। জি জি জি, আপনি প্রশ্নটা আরেকবার করুন প্লিজ। আমাদের আসলে মূল চ্যালেঞ্জের জায়গাটা কোথায়, এবং তাছাড়া আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে সরকারের কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব বেশি মানুষকে এটি দিতে পারছি না। পাশাপাশি আরো একটি বিষয় যেটি নজরে আসছে যে আমরা প্রচারণার জায়গাটি, অর্থাৎ খুব বেশি মানুষও কিন্তু জানে না যে এ ধরনের একটি সেবা কার্যক্রম রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই আমি বলবো যে এখানে আন্তরিকতার কোনো ঘাটতি বা ওইটা আছে বলে আমি মনে করি না, কিন্তু মূল জায়গাটা হচ্ছে এটা একটা প্রকল্প এবং এই প্রকল্পের কাজের মধ্যে কতগুলো আউটকাম থাকে। যেমন আলাউদ্দিন ভাইদের এই প্রকল্পগুলো যখন সম্পন্ন হয় তার একটা ইভালুয়েশন হয় যে এই প্রকল্পের সীমাবদ্ধতাগুলো কি রয়েছে, গ্যাপস গুলো কি আছে এবং পরবর্তীতে আসলে কি করতে হবে। তো যে আলোচনার কথাগুলো আমি একটু আগে বলছিলাম যে অতীতের প্রেক্ষাপটে বর্তমানের বাস্তবতা কিন্তু ভিন্ন এবং বর্তমানের নতুন নতুন ডাইমেনশন চলে আসছে, ডেমোগ্রাফিক শিফট তৈরি হচ্ছে। তো এই শিফটের জায়গাগুলোকে কিন্তু আপনার এই নীতি কৌশলের মধ্যে কিন্তু আপনার আনতে হবে এবং যার জন্যই বলছিলাম যে আসলে দেখেন আমাদের হচ্ছে কি একটা সুশাসনের একটা ঘাটতি কিন্তু থেকে যায়। আমি এই প্রকল্পকে অবশ্যই সাধুবাদ জানাবো, আমি শুরুতে বলেছি যে আমি এই প্রকল্পের সাধুবাদ জানাই, কিন্তু এই প্রকল্পটিকে আরো কিভাবে কার্যকর করা যায় সেটি হচ্ছে দেখানো। যেমন ধরেন এই সেবাটার মনিটরিং এবং ইভালুয়েশন সিস্টেমটা এটা কি খণ্ডিত আকারে হচ্ছে নাকি অসম্পূর্ণ অবস্থায় থাকছে, পূর্ণাঙ্গভাবে সেটি হচ্ছে সেটি দেখানো। 2 নম্বর হচ্ছে যে এই যে কাঠামোবদ্ধ রেফারেল যে ব্যবস্থা, যে গুণগত সেবা প্রদান করতে গেলে যে তার প্রবেশাধিকার সেটা কতটুকু নিশ্চিত হচ্ছে, সেবার ধারাবাহিকতাটা অব্যাহত রয়েছে কিনা এবং সেবাটা আসলে যে রোগী কেন্দ্রিক বা রোগীর অধিকার কেন্দ্রিক সেবা কিনা, সেখানে অপর্যাপ্ত রয়েছে কিনা, সেই জায়গাগুলোতে গুরুত্বের ব্যাপার রয়েছে। এবং একইভাবে আমি বলবো দেখেন আমাদের কিন্তু যে সচেতন ভাবে সনাতন ভাবে আমরা ট্রেডিশনালি যেটা দেখি ফোকাস করা হয় মা এবং শিশু স্বাস্থ্য কেন্দ্রিক, যেটা একটু আগে ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু মা শিশু স্বাস্থ্য বা কিশোর কিশোরী না, এর বাইরেও কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ এখন মেজর কিলার অফ ডেথ হয়ে যাচ্ছে বাংলাদেশে। আপনি যদি দেখেন যে প্রথম সারির ডেথ গুলো কি, সেই ডেথ গুলোর যে নন কমিউনিকেবল ডিজিজ আমাদের এখন প্রায়োরিটি ফোকাসে আসতে হবে। একই সাথে পুরুষ সেবার দিকে কিন্তু আমাদের চিন্তা ও দৃষ্টি আনতে হবে, যেখানে হয়তো আমরা চিন্তা করছি না। আপনি দেখেন বাংলাদেশে এখন এই জায়গাগুলোতে ভালনারেবল যে জায়গাগুলো তৈরি হচ্ছে, স্থানান্তরিত যে জনগোষ্ঠী, যেটা আমরা বলছিলাম যে বস্তিবাসীর মধ্যে দেখা যাচ্ছে এই প্রকল্প নেওয়ার ফলে কিছু কিছু ইন্ডিকেটরে কিন্তু ভালো পারফরমেন্স হয়েছে। যেমন ধরেন আপনার ফ্যামিলি প্ল্যানিং ইউজের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি ওখানে সিপিআর রেটটা কিন্তু কোয়াইট স্লামে বস্তিতে কিন্তু কোয়াইট বেটার দেন আদার
প্লেসেস, কিন্তু ভালো যেই জায়গাগুলো সেগুলোকে এক্সাম্পল হিসেবে দেখা। আর যে জায়গায় ধরেন অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, এই জায়গাগুলোতে উন্নতি হলেও এখনো কিন্তু অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার দিকে এখনো যেতে পারিনি। আমাদের সামনের যে কর্মকৌশল রয়েছে, যে 2030 সালের মধ্যে যে আমরা যে একটা সাস্টেনেবল সোসাইটির দিকে ধাবিত হব, সেই প্রেক্ষাপটে কিন্তু খেয়াল করতে হবে যে স্বাস্থ্যের কতগুলি নির্ধারক রয়েছে, অর্থাৎ ডিটারমিনেন্টস রয়েছে বা প্রভাবক যেটাকে আমরা বলি, সেগুলোকে আমরা অনেক ক্ষেত্রে কম নজরে রাখি। দেখেন, স্বাস্থ্যের সাথে আপনার পানি বা পয় নিষ্কাশনের ব্যাপার রয়েছে শহর অঞ্চলে, তার শিক্ষা, পরিবেশ, দুর্ঘটনা, বেশ কিছু বিষয় এটার সাথে জড়িত, শুধুমাত্র স্বাস্থ্যকে আলাদাভাবে দেখলেও চলবে না। কিন্তু এখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে যতটুকু কার্যক্রম রয়েছে তার প্রচারণারও যথেষ্ট অভাব রয়েছে। আমরা সেই আলোচনায় ফিরবো এবং অতিথিরা আমাদের সাথে থাকবেন। তবে আমরা ধন্যবাদ জানাতে চাই ডক্টর আবু জামিল ফয়সাল আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পর ফিরবো, সাথে থাকবেন নিশ্চয়ই। বিরতির পর আবার ফেরত এলাম একাত্তর সংযোগে এবং সাথে রয়েছে আমি ঝুমুর বাড়ি এবং আমার সাথে অতিথিরাও রয়েছেন। আপনাদেরকেও স্বাগত জানাই আবারও। আমরা শেষ অংশে চলে এসেছি এবং সময় খুব বেশি নেই। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই প্রকল্পে, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের মধ্যে আচরণ পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিষয়ে একটি অংশ রয়েছে। বিষয়টি বেশ ইন্টারেস্টিং এবং এই বিষয়টি সম্পর্কে আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান আপনার কাছ থেকে শুনতে চাই, কিভাবে আসলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আচরণ পরিবর্তন কিভাবে ভূমিকা রাখে। প্রিয় সঞ্চালক, আমি এটি আশা করছিলাম যে এই বিষয়ে আমি দুটো কথা তুলে ধরতে চাই। সেটা হলো যে আপনারা জানেন যে প্রচারেই প্রসার, প্রচার ছাড়া এখন কোনো কিছুই হয় না। এই যে কর্মযজ্ঞটা চলছে আমাদের 12টা সিটি কর্পোরেশন এবং 14টা পৌরসভায়, এর মধ্যে যে সকল এই যে 1,70,00,000 জনগোষ্ঠী বসবাস করে, তারা এই সেবাটা পেয়ে কতটুকু খুশি। আমাদের 181টি যে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, যেগুলোকে আমরা নগর মাতৃ সদন বা নগর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র বলছি, এই সেবা কেন্দ্রগুলি কি ধরনের সেবা দেয়, তারা কি এই সেবা পেয়ে লোকজন কিরকম ভাবে উপকৃত হয়, তারা আদৌ উপকৃত হচ্ছে কিনা, খুশি হচ্ছে কিনা, অথবা এই সেবাটা তারা কিভাবে সহজে পেতে পারে, এর জন্য আমরা একটা বিসিসিএম, আমাদের যে আচরণগত পরিবর্তন বা বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের আমাদের একটা কম্পোনেন্টই আছে এই প্রজেক্টে। এই কম্পোনেন্টের আওতায় আমরা দুটো প্রতিষ্ঠানকে নিয়োজিত করেছি, ভিসকম এবং ভিজুয়াল কমিউনিকেশন এবং কনিকা কনসাল্টিং লিমিটেড। তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে এবং আপনি জানেন যে আমাদের জনপ্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী এবং স্টেক হোল্ডারদের সমন্বয়ে তারা সভা করেছে। তারা বিভিন্ন রকম টেলিভিশনের প্রচারের জন্য বিভিন্নভাবে টিভিসি করেছে এবং বিভিন্নভাবে প্রচারণার ব্যবস্থা, পথনাটক সহ বিভিন্ন রকম কাজকর্ম করছে, যাতে জনগণ এই সেবাটা পেয়ে যে উপকৃত হচ্ছে সেটা আরো জনগণের কাছে পৌঁছে দেওয়া, এবং যিনি সেবাটা পাননি তিনিও যাতে ওই সেবা কেন্দ্রে এসে সেবাটা নেন। কারণ আমাদের ওই যে বললাম অসচেতন জনগোষ্ঠী, তারা যখন একজন মহিলা গর্ভবতী হন, তাকে উনি যেন কোনোভাবেই তার বাড়িতে থেকে একটা অনিরাপদ পরিবেশে একজন দায়ী, কিন্তু এখন তো কেউ আর বাড়িতে থাকেন না, এখন তারা একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান। মানে আপনাদের এই সেবার উপরে কি তারা আস্থা রাখতে পারেন? মানে আপনি বলছিলেন যে বাড়িতে থাকেন, বাড়িতে তো থাকেন না, তারা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান, কিন্তু আপনাদের এখানে যাওয়ার পর আর যে সে সুস্বাস্থ্যের নিশ্চয়তা পাবে, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পাবে, সেই বিষয়ে কি আপনারা প্রচারণার কথা বলছেন এই আচরণগত পরিবর্তনের মাধ্যম দিয়ে? জি জি, আমরা মানুষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের এই রংধনু চিহ্নিত ক্লিনিকগুলিতে আসুন, আমাদের স্বাস্থ্য সেবা কেন্দ্রে। সেখানকার কর্মীরা আপনাদেরকে হাসি মুখে গ্রহণ করবে এবং আমাদের সীমিত সাধ্যের মধ্যে যতটুকু পারবো আপনাকে আমরা কোনোভাবেই সেবা না দিয়ে কেউ এখান থেকে বিদায় হবেন না এবং আপনারা কেউ সেবা থেকে বঞ্চিত হবেন না, এটি আমাদের অঙ্গীকার। নিশ্চয়ই আপনাদের সেবা থেকে বঞ্চিত হবেন না এবং সেবা পাবেন। এবং আপনি আরেকটি বিষয় বলছিলেন, হাসি মুখে সেবা পাবেন, এই বিষয়টি কিন্তু খুবই জরুরি। আমরা শেষ করার আগে শেষ মন্তব্য নেব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবাইদুর রহমান, আপনার কাছ থেকে শুনতে চাই আসলে মানুষ কতটুকু আগ্রহী আর কতটুকুই বা জানতে পারছে এই সেবা সম্পর্কে, কি করা প্রয়োজন এই মুহূর্তে এই সেবার পরিধি বাড়ানোর জন্য, পরামর্শ। আসলে মানুষ কিন্তু এই সেবাটা গ্রহণ করছে এবং যারা একবার আসছে তারা কিন্তু বারবারই আসছে। কারণ আমি এ পর্যন্ত কোনো একজন, আমি যখনই ভিজিট করতে যাই আমি এদেরকে জিজ্ঞাসা করি, যারা সেবা গ্রহীতা তাদের সাথে আমি কথা বলি, আমি সবাইকে আমি দেখেছি যে তারা অত্যন্ত, আমার যারা সেবা প্রদান করছেন তারাও হাসি মুখে প্রদান করছেন, যারা সেবা গ্রহণ করছেন
তারাও হাসি মুখে বাড়ি ফিরছেন। এইখানে কিন্তু কারণ আমি দেখছি যে আন্তরিকতার ছোঁয়াও যেমন রয়েছে, তেমনি আবার রয়েছে যে আপনার অত্যন্ত স্বল্প মূল্যে সেবাটা প্রদান করা হচ্ছে। আরেকটা হলো যে আমরা যে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন যেটা করছি, অর্থাৎ আচরণগত পরিবর্তন, এটা কিন্তু হচ্ছে। আপনি দেখুন, একটা মা সে কিন্তু জানছে যে আমাদের এই প্রচারণার মাধ্যমে কিন্তু সে জেনেছে যে তার বাচ্চার জন্ম হলে পরে তাকে টিকা দিতে হবে, অর্থাৎ ইপিআই প্রোগ্রামটা আমরা খুবই সাকসেসফুলি কিন্তু এটাকে করছি। আবার যে সমস্ত মা আছে কর্মজীবী মহিলা, সারাদিন তারা আসতে পারছে না, তাদের জন্য আমাদের ইভিনিং সেশন চালু আছে। আবার আউটরিচ আমরা কিছু ক্লিনিক করছি, যেখানে অর্থাৎ একেবারে দুর্গম জায়গা, বস্তি এলাকার ভেতরে আমরা এই সেবাগুলো পৌঁছে দিচ্ছি, যাতে করে তাদেরকে সেবার আওতার ভেতরে আনা যায়। তো আমরা কিন্তু এভাবেই, এবং ওই যে আরেকটা আমাদের কর্মীরা ডোর টু ডোর যাচ্ছে, তাতে করে কিন্তু আমরা সবাইকে সেবার আওতায় আনার চেষ্টা করছি, এবং একবার যে সেবাটা গ্রহণ করছে তারা কিন্তু বারবারই আসছে। জোবাইদুর রহমান, আমরা আর আমাদের সাথে আরেকজন রয়েছেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম। আপনার কাছে মূল চ্যালেঞ্জের জায়গা কি, অথবা আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আসলে এই প্রকল্পকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য কি করা প্রয়োজন রয়েছে? না, অবশ্যই আমি যেটা বলছিলাম, এই প্রকল্পকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, যে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যে ঘাটতিগুলো রয়েছে, সেটা কিন্তু এই প্রকল্প যখন আমরা ইভালুয়েশন করি বা তখন কিন্তু আমরা দেখি সেই ঘাটতিগুলোর দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে। সেই জন্য আমি যেটা বলেছি, যে প্রথম কথায় যেটা বলেছিলাম, যে আসলে অবশ্যই দুটো মন্ত্রণালয় কাজ করছে, নো ডাউট। সেই কাজের মধ্যে আরো কিভাবে জোরালো ভাবে কাজটা করা যায় সেটির কথা বলছি। দ্বিতীয়ত হচ্ছে তাদের দক্ষ জনবল লাগে, রিসোর্স এখানে নিয়োগ, এখন প্রতিনিয়ত কিন্তু সার্ভিস প্রদান করতে গেলে জনবলের। তৃতীয়ত হচ্ছে কৌশল প্রণয়ন করতে হবে, এবং স্পেসিফিক কৌশল, এবং সেটাকে ইমপ্লিমেন্টেশনে যাওয়া। আরেকটা জায়গা যেটা বলছিলাম, বাজেটারি অ্যালোকেশন বাড়ানো থাকতে হবে, গবেষণা নির্ভর আপডেটেড উপাত্তের ভিত্তিতে কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করে দেখতে হবে। এবং সবশেষ মন্তব্য, জি, সবশেষ মন্তব্য নিতে চাই আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান, এই মুহূর্তে কি করা প্রয়োজন প্রকল্পকে আরো বেশি কার্যকর করার জন্য? প্রকল্পকে যদি কার্যকর করতে হয়, আবু জামিল ফয়সাল সাহেব যেটা বলে গেছেন, আমিও তার সাথে সম্পূর্ণ একমত, যে যেহেতু আমাদের ম্যান্ডেটেড প্রতিষ্ঠানগুলি হলো সিটি কর্পোরেশন বা পৌরসভা, তাদের নিজস্ব জনবল কাঠামো সৃষ্টি এবং তাদের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে সবার আগে, এবং তাদের মধ্যে ওনারশিপটা ডেভেলপ করতে হবে, যে যেহেতু আইনগতভাবে সাংবিধানিকভাবে তারা জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সম্পূর্ণ দায়বদ্ধ, সুতরাং তাদের যদি তাদের যদি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয় অথবা তাদের যদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জিত হয়, তাহলে এই সেবা প্রত্যেককে প্রদান করা সম্ভব হবে বলে আমি মনে করি। প্রজেক্ট তো আর ইয়ার্স টুগেদার চলবে না, প্রজেক্ট ফেজ আউট হবে, কিন্তু জনগণের সেবা প্রদানের বা সেবা প্রত্যাশা এটা কিন্তু বাড়তেই থাকবে, এবং আপনাদেরকেও নতুন নতুন কৌশলের মধ্য দিয়ে যেতে হবে সেই সেবার দোরগোড়ায় পৌঁছানোর জন্য। আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম এবং ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জোবাইদুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ৭১ সংযোগে আমাদের সাথে থাকার জন্য। দর্শক, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার, এবং এই মৌলিক অধিকার আর পাওয়ার জন্য রাষ্ট্র নানা রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে। কোনোটি হয়তো মানুষের কাছে পৌঁছায়, আবার কোনোটি পৌঁছায় না। প্রচারণার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি রয়েছে হাসি মুখে সবাইকে সেবা দেওয়ার, এবং সেই লক্ষ্যেই কাজ করছে সরকার, একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়। নিশ্চয়ই সকলের দোরগোড়ায় এই স্বাস্থ্যসেবা পৌঁছাবে, সেই প্রত্যাশা রাখি। এই প্রত্যাশা রেখে শেষ করতে চাই আজকের ৭১ সংযোগ। আমি ঝুমুর বাড়ি, এবং আপনাদেরকে জানাই শুভরাত্রি।